দেখ, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট ভিডিওতে আমি কি বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি কি জিনিস এন্ড সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্থটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস সেটা কি বলেছিলাম যে তোকে সাপোজ আমি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কথাবার্তা বলছি, এখানে বলি ডিওয়াই ডিএক্স টার্মটা আছে, মানে তোকে কার্ভটার ট্যানজেন্টের ইকুয়েশনটা বলে দিয়েছে, সেটাকে সলভ করার অর্থটা হচ্ছে তোকে কার্ভের ইকুয়েশন বানাতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, এমন একটা ইকুয়েশন সেই ইকুয়েশনটা যেই ভ্যারিয়েবল গুলো দিয়ে তৈরি হচ্ছে সেই ভ্যারিয়েবল গুলো থাকতেও পারে বা না থাকতে পারে, বাট তাদের ডিফারেনশিয়াল গুলোকে প্রেজেন্ট থাকতেই হবে। মানে আমি যদি এক্স ওয়াই ভ্যারিয়েবল দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানোর চেষ্টা করি তাহলে ডিএক্স আর ডিওয়াই কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, দ্যাট মিন্স ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই টার্মটা প্রেজেন্ট থাকতেই হবে। আর সলভিং অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে পুরোপুরি বুঝতে পেরে গেছিস তোরা? ওকে, এবার আমি যে পার্টটায় আসছি সেই পার্টটা ইজ নাথিং বাট যে ক টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, ডিওয়াই ডিএক্স মানে কি, y ইকুয়ালস টু fx যদি কোনো কার্ভ হয়, সাপোজ আমি এই কার্ভটার কথা বলছি, এই কার্ভটার সাপোজ এই পয়েন্টটাকে আমি xy পয়েন্ট যদি বলি, তাহলে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি আমি, সেই ট্যানজেন্টটা পজিটিভ x কে যেই অ্যাঙ্গেলে কাট করছে সেই অ্যাঙ্গেলের যে ট্যানের ভ্যালুটা আছে দ্যাট ভ্যালু উইল বি ডিওয়াই ডিএক্স। মানে কিছুই না, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে y ইকুয়ালস টু fx কার্ভটার কোন একটা পয়েন্ট xy এ ট্যানজেন্ট স্লোপ। ঠিক আছে, এবার দেখ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তো অনেক কিছু হতে পারে। কিরকম হতে পারে? ডিওয়াই ডিএক্স টা 0 হতে পারে, ঠিক আছে, ওকে, ডিএক্স ডিওয়াই টা 0 হতে পারে, ঠিক আছে, ডিএক্স ডিওয়াই 0 মানে ডিওয়াই ডিএক্স টা কি ইনফাইনাইট, সেটা পরের কথা। নেক্সট কি হতে পারে, ডিওয়াই ডিএক্স টা গ্রেটার দ্যান 0 হতে পারে আর ডিওয়াই ডিএক্স টা লেস দ্যান 0 হতে পারে, ঠিক আছে, ওকে। মেইন আমাদের টার্গেটটা হচ্ছে এইটা আমরা করি না জেনারেলি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0, ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0। এবার ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 0 মানে কি সেটা একটু পরে দেখছি আমি, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তুই এইখানে dx dy ইকুয়ালস টু 0 না করে তুই এই জায়গায় কিন্তু dy dx টেন্ডস টু ইনফাইনাইট এটাও লিখতে পারতিস, তবে জেনারেলি লেখে না বলে আমিও লিখলাম না। dy dx ইকুয়ালস টু 0 মানে কি, এটা বলতে পারি tan psi ইকুয়ালস টু 0। tan psi ইকুয়ালস টু 0 মানে কি রে, psi ইকুয়ালস টু, ভালো করে শুনবি, tan psi ইকুয়ালস টু 0 মানে কিন্তু psi ইকুয়ালস টু n pi, তাই তো, ওকে। এটা ইন্টিজার, তুই অ্যাকচুয়ালি সাইটাকে 0 বলতে পারিস। আমি একটা কেস নিয়ে দেখছি, সাই কোস 10 বাই সবাই জানে, বাট আমি একটা কেস নিয়ে দেখছি যে কি হচ্ছে এখানে। সাই কোস 0 মানে কি, সাইটা হচ্ছে ট্যানজেন্টটা x এর সাথে যেই অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা 0 মানে কি y ইকুয়ালস টু fx কার্ভটা যদি এরকম দেখতে হয় তাহলে একটা কোন পয়েন্ট xy তে তার যে ট্যানজেন্টটা আছে সেটা পজিটিভ x এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই তো। বলছি না যে এই লাইনটাই হবে, হয়তো এমন কার্ভ হলো যার ট্যানজেন্টটা হচ্ছে x অ্যাক্সিস নিচে, মানে এই ট্যানজেন্টটা x এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, মানে ট্যানজেন্টটা হয় x অ্যাক্সিস নিচে অথবা প্যারালাল টু x অ্যাক্সিস, ক্লিয়ার। আচ্ছা, এবার dy dx টেন্ডস টু ইনফাইনাইট মানে কি বলতে চাইছি আমি, তাহলে tan psi টেন্ডস টু ইনফাইনাইট, দ্যাট মিন্স psi ইকুয়ালস টু পাই বাই 2 বলতে পারি। tan psi এর ভ্যালু ইনফিনিটি হবে যখন psi এর মানটা পাই বাই 2। এটাতে আমি কি বলতে পারছি, এটাতে আমি বলতে পারছি যে কার্ভটা এমন কার্ভ যার কোন একটা পয়েন্ট xy তে, কোন একটা পার্টিকুলার পয়েন্ট xy তে ট্যানজেন্টটা পজিটিভ x এর সাথে পাই বাই 2 অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, ওকে। এবার আমি যদি tan psi টেন্ডস টু ইনফিনিটি না করে dx dy ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স dx dy মানে কি হয়ে যাবে, cot psi হয়ে যাবে। মানে যদি আমি cot psi ইকুয়ালস টু 0 টা অ্যাপ্লাই করতাম তাহলেও কিন্তু psi টা অ্যাকচুয়ালি পাই বাই 2, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে dy dx গ্রেটার দ্যান 0, এটা ভালো করে বুঝতে হবে। dy dx গ্রেটার দ্যান 0 মানে কি বলতে পারি এখান থেকে, যে tan psi টা হচ্ছে গ্রেটার দ্যান 0, ঠিক আছে, ওকে। আচ্ছা, tan psi টা যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে আমি এটা বলতে পারি যে, আচ্ছা আগে দেখ psi এর ভ্যালু কি কি হলে, মানে psi এর ভ্যালুটা কোন কোয়াড্রেন্টে থাকলে tan psi টা গ্রেটার দ্যান 0 হয়, tan টা কখন পজিটিভ হয়। দেখ যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, যদি অ্যাঙ্গেলটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কি tan
সাইটা কি মানে অল সাইন ট্যান কস মনে আছে তো, অল সাইন ট্যান কস, ঠিক আছে। তাহলে আমি অনলি এখানে 0 থেকে পাই পর্যন্ত মেজারমেন্ট করার চেষ্টা করছি, আমি থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে যাব না, আমি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার চেষ্টা করছি। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কোন কোয়াড্রেন্টে ট্যান সাই এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়? যখন সাইটা যদি সাইটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখনই কিন্তু একমাত্র ট্যান সাই এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান এর ভ্যালু নেগেটিভ। তার মানে ট্যান সাই গ্রেটার দ্যান 0 যেখানে আমি ধরে নিয়েছি 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে, এটা আমি রেজিস্টার ধরে নিয়েছি, তাহলে সাইটা থাকবে হচ্ছে 0 থেকে পাই বাই 2 0 থেকে পাই বাই 2 মধ্যে থাকবে মানে কি ট্যানজেন্টটা পজিটিভ এক্স এর সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, মানে যদি আমি পিকচারটা আঁকার চেষ্টা করি, তাহলে যদি হয় এটা একটা কার্ভ, এটা যদি হয় পয়েন্টটা, এই পয়েন্টের ট্যানজেন্টটা পজিটিভ এক্স এর সাথে যদি সাই অ্যাঙ্গেল করে, সাইডটা ডেফিনেটলি অ্যাকিউট অ্যাঙ্গেল, বিকজ এটা পাই বাই 2 থেকে ছোট অ্যাঙ্গেল, ঠিক আছে। ওকে, নেক্সট কি dy dx লেস দ্যান 0, ঠিক আছে। এবার দেখতে হবে যদি আমি রেঞ্জটাকে এখানে মানে ডোমেইনটাকে অ্যাকচুয়ালি রেঞ্জ কেন বলছি, ডোমেইনটাকে অ্যাকচুয়ালি আমি 0 থেকে পাই পর্যন্ত নিয়েছি, তার বেশি নিয়ে নি, দ্যাটস ওয়াই dy dx মানে কি tan psi লেস দ্যান 0 হবে কোন কোয়াড্রেন্টে? লাইক অলের তো tan psi পজিটিভ, একমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে tan psi নেগেটিভ, বিকজ ডোমেইনটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে এইখানে tan psi এর ভ্যালু হচ্ছে তো লেস দ্যান 0, মানে সাইটা 90 এর থেকে বড় 180 থেকে ছোট, মানে অ্যাকচুয়ালি পাই বাই 2 লেস দ্যান সাই লেস দ্যান পাই। তাহলে সাইটা যদি পাই বাই 2 থেকে পাই এর মধ্যে থাকে তখন কিন্তু আমাদের tan সাইটা লেস দ্যান 0, মানে কি dy dx টা লেস দ্যান 0 হবে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ওকে, মানে এখানে কিন্তু সাইটা কি এটা কিন্তু অবটিউস অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল না। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের dy dx এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে অতটা ইন্টারেস্টেড না আমি। এবার আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ক টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই টাইপগুলো একবার দেখে নে, আর আমি কোন টাইপটা এই মুহূর্তে করানোর চেষ্টা করছি সেইটাও একবার ভালো করে দেখে নে, ঠিক আছে। ওকে, দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তিন টাইপের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যাকে আমরা শর্টে ODE বলি, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যাকে আমরা শর্টে PDE বলি, একটা হচ্ছে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন যাকে আমরা শর্টে TDE বলি। একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা কি টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমি একটা জিনিস বলেছি, যখনই তোরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানোর কথা ভাববি প্রথমেই তোদের মাথায় কি আসবে, প্রথমেই তোদের কি কনসিডার করতে হবে যে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হবে না কোনো মানে নেই, তুই একের বেশি মানে একাধিক ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চুজ করতে পারিস, বাট তোকে প্রথম কাজটা হবে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে তাকে চুজ করা। এটা ওডির ক্ষেত্রেও আছে, এটা পিডির ক্ষেত্রেও আছে, এটা টিডির ক্ষেত্রেও আছে, তোকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা চুজ করতে হবে। যদিও টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ম্যাটার করে, সেটা দেখছি কিভাবে ম্যাটার করছে। ওডিতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কিভাবে যাচ্ছে বলছে, যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হয় তাহলে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়ালস টু 1 হবে, আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটাও ইকুয়ালস টু 1 হবে। মানে যদি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান সমান এন্ড সেটা 1, তাহলে সেই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। একটা एग्जांपल নিচ্ছি আমি, dy dx plus 2y equals to x, ঠিক আছে। এখানে দেখেই বুঝতে পারছি এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে y, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে x, এছাড়া আর কোনো ভ্যারিয়েবল নেই, আর কোনো ডিপেন্ডেন্ট বা আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেই। সো এটা হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কন্ডিশনটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। টুকে লিখি
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের কি কন্ডিশনটা কি বলছে, পার্শিয়াল কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টা হবে 1 আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা হবে গ্রেটার দ্যান 1, 2, 3, 4 যত খুশি তত হতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হয় আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা একের বেশি হয় তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলছি হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এক্সাম্পল আমি দিই, যদি দিই আমি এরকম ভাবে যে del f del x, দেখ এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা তোরা ভেক্টরে পড়ে এসেছিস হয়তো, del f del x প্লাস del f del y ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, বা এটাকে আমি z লিখে দিই, f মানে কি z লিখে দিই, del z del x প্লাস del z del y ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে দেখ ভালো করে, এখানে নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে তোর একটা, দেখ z টা হচ্ছে কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর z টা কার উপর ডিপেন্ড করে আছে, x এন্ড y এর উপর ডিপেন্ড করে আছে, তাহলে এটা চোখ বন্ধ করে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? ওকে ফাইন। আচ্ছা, নেক্সট ক্লাসটা হচ্ছে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো নাম্বার অফ ডিপেন্ডেন্ট বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা ম্যাটার করছে না, আগে বলে দিচ্ছি, নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি হচ্ছে ওটা ম্যাটার করছে না। ওটা দাবি করছে যদি ইউটা হয় ফাংশন অফ x, y, যদি ইউটা হয় ফাংশন অফ x, y, then total differential of u is, মানে একটা ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা x আর y এর উপর ডিপেন্ডেন্ট, তার যে টোটাল ডিফারেনশিয়াল আছে, টোটাল ডিফারেনশিয়াল না বলে আমি শুধুমাত্র ডিফারেনশিয়ালও বলতে পারি, এর মানে হচ্ছে d of u। বলেছিলাম u যদি কোনো ভেরিয়েবল হয় তাহলে du টা হচ্ছে সেই ভেরিয়েবলটার ডিফারেনশিয়াল। ঠিক আছে, তা টোটাল ডিফারেনশিয়াল অফ u টাকে আমি du বলে ডিনোট করছি, এটা অলওয়েজ মাথায় রাখবি। তাহলে du টা হচ্ছে, এটা হবে del f del x dx। তাকে এটা কিভাবে আসবে এটা আমি পুরোপুরি পরে ডিসকাস করব, del f del y dy। যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডিপেন্ড করে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে, তখন du টা হবে del f del x dx প্লাস del f del y dy। এটা কিভাবে আমি পুরোপুরি ডিফাইন করব যখন টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াবো, এখন তুই জাস্ট মাথায় রাখ এটা। আর যদি তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড হয়, মানে যদি u টা ফাংশন অফ x y z হয়, তাহলে du টা হবে del f del x dx প্লাস del f del y dy প্লাস কি del f del z dz। বাস, ঠিক আছে, একটা কম্পোনেন্ট পেয়ে যাবে, কিভাবে করবে সেটা পরে বলবো। ঠিক আছে, ওকে, তাহলে এই তিন টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কাছে এই মুহূর্তে আছে। আমরা এখন আমাদের সিলেবাসে আছে অনলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা কাজটা করব। ফিফথ সেমিস্টারে গিয়ে আছে আবার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার তো? ওকে, যাই হোক, তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই মুহূর্তে পড়াচ্ছি। তাহলে ক টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় পুরোপুরি জেনে গেছিস। এবার যেমন তোরা ডিফারেন্ট কার্ভ পড়েছিস, তো কার্ভে কি ছিল? স্ট্রেট লাইন ছিল, ঠিক আছে, তারপর কি ছিল? প্যারাবোলা ছিল, মানে ফার্স্ট ডিগ্রি কার্ভ, সেকেন্ড ডিগ্রি কার্ভ, বা আচ্ছা ফার্স্ট ডিগ্রি কার্ভকে আমরা কি বলি? স্ট্রেট লাইন বলি। তো স্ট্রেট লাইনকে যদি আমি ইকুয়েশনে কনভার্ট করি, মানে ইকুয়েশন হিসেবে ভাবতে চাই, তাহলে সেই ইকুয়েশনটার নাম কি হয়? লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তারপর কি? কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর কি? কিউবিক ইকুয়েশন, যেখানে ভ্যারিয়েবলগুলোর পাওয়ারটা কিন্তু বাড়ছে, বারবার করে বলছি। তাহলে এখানে যদি ওয়াইটা অনলি এক্স এর 1 পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, ওটা কি লিনিয়ার ইকুয়েশন। ওয়াইটা যদি এক্স এর 2 পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি? কোয়াড্রেটিক। তাহলে এই মুহূর্তে ভালো করে দেখ, তাহলে লিনিয়ার ইকুয়েশন মানে ভ্যারিয়েবলের পাওয়ার 1। যদি লিনিয়ার ইকুয়েশন, আচ্ছা এবার তো লিনিয়ার ইকুয়েশন মানে বললাম, এবার যদি আমি ইকুয়েশনের ক্ষেত্রে
ডিফারেন্ট টাইপস করতে পারি, লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন। তাহলে এখন আমি নতুন একটা ইকুয়েশন শিখলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাও এক টাইপের ইকুয়েশন, আর ইকুয়েশন একটা কি লিনিয়ার ইকুয়েশন আছে। তাহলে আমি যে শিখলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনেও আমি পার্ট বাই পার্ট করতে পারবো, মানে লিনিয়ার করতে পারবো, কোয়াড্রেটিক করতে পারবো, ঠিক আছে, বা ফার্স্ট অর্ডার করতে পারবো, সেকেন্ড অর্ডার, এরভাবে আমি পার্ট বাই পার্ট করে আলাদা করতে পারবো, ডিফারেন্ট টাইপস বানাতে পারবো। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে যেরকম আমরা টাইপস বানাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সেরকম টাইপস বানাবো। হ্যাঁ, লিনিয়ার মানে ইকুয়েশনের যেই টাইপসগুলো বানিয়েছি, নট নেসেসারি যে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেই টাইপসগুলো বানাবো। বাট আমি ইকুয়েশনে একটা টাইপ জানি লিনিয়ার ইকুয়েশন, সেরকমভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাও একটা স্পেসিফিক ইকুয়েশন, ওরও একটা টাইপ আছে, ওই টাইপটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি যে বললাম, জাস্ট আমি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না বলে দিয়ে, তার ডেফিনেশনটা না বলে দিয়ে আমি বলছি যে এর পেছনে আইডিয়াটা আসছে কোথা থেকে। ঠিক আছে, যেরকমভাবে ইকুয়েশনের ক্ষেত্রে লিনিয়ার ইকুয়েশন থাকে, সেরকমভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এবার আমি দেখবো যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। লিনিয়ার ইকুয়েশন তো বলে দিলাম যে ভ্যারিয়েবলের ডিগ্রিটা বা পাওয়ারটা 1 থাকবে। এবার আমি দেখবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিভাবে তৈরি হচ্ছে, মানে কাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। আচ্ছা, ওকে, একটা জিনিস বলে দিই, ইকুয়েশন কি দিয়ে তৈরি হয়? ভ্যারিয়েবল দিয়ে তৈরি হয়, তাই তো। আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি দিয়ে তৈরি হয়? সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভ্যারিয়েবল গুলো তো থাকেই থাকে, তার সাথে সাথে যেই কার্ভটা আমরা তৈরি করছি, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা যে কার্ভটা পাচ্ছি, দ্যাট মিন্স কি y ইকুয়ালস টু সাম ফাংশন অফ x, আমি gx লিখে রাখি, y ইকুয়ালস টু সাম ফাংশন অফ x, সেই কার্ভটার ডিফারেন্ট প্রপার্টিজ থাকে। মানে কি, সেই কার্ভটার dy dx থাকে, সেই কার্ভটার d স্কয়ার y dx স্কয়ার থাকে, সেই কার্ভটার d কিউব y dx কিউব থাকে। এগুলো তো কার্ভের কি, আগে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, এগুলো কার্ভের একটা প্রপার্টি। ট্যানজেন্ট স্লোপ, এটা কার্ভেচার, এটা হচ্ছে টরশন, d4y dx4, এটাও একটা প্রপার্টি। তাহলে ডিফারেন্ট প্রপার্টি গুলো যখন একসাথে আমরা জয়েন করি, সেটাই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করে। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে অনলি x আর y থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যেই কার্ভটা আমরা তৈরি করছি, সেই কার্ভের বিভিন্ন প্রপার্টি গুলো অলওয়েজ প্রেজেন্ট থাকবে। তাহলে ইকুয়েশন তৈরি হয় ভেরিয়েবল দিয়ে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয় ভ্যারিয়েবল গুলো তো থাকেই থাকে, প্লাস তার সাথে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কার্ভের একটা প্রপার্টি, তার সাথে তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ, পুরো করে লাস্টে নিয়ে হচ্ছে nth অর্ডার ডেরিভেটিভ। তাহলে এই জিনিসগুলো, এই প্রপার্টি গুলো না থাকলে কিন্তু ওই ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো না। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এবার তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? লিনিয়ার ইকুয়েশনে যে ভ্যারিয়েবল গুলো থাকে x আর y, তার পাওয়ার কি থাকে রে? 1 থাকে না? x এর পাওয়ারটাও 1 থাকে, y এর পাওয়ারটাও 1 থাকে, আনলেস কিন্তু ওটাকে আমি লিনিয়ার ইকুয়েশন বলতে পারবো না। ঠিক আছে, ওকে। এবার ভালো করে দেখ, তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে লিনিয়ার হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হবে। তাহলে লিনিয়ার ইকুয়েশন থাকে হচ্ছে তার ভ্যারিয়েবল গুলো x আর y, আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি থাকছে? কি থাকছে? ভ্যারিয়েবল গুলো তো প্রেজেন্ট থাকছেই থাকছে। ঠিক আছে, কিরকম ভ্যারিয়েবল? x ও থাকবে, y ও থাকবে। ঠিক আছে, তার সাথে সাথে কি থাকবে? dy dx থাকবে, d স্কয়ার dx স্কয়ার, d কিউব dx কিউব। তাহলে যদি আমি এই জিনিসগুলো দিয়ে, এই প্রপার্টি গুলো দিয়ে যদি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানোর চেষ্টা করি, এখানে যে ভ্যারিয়েবল গুলো ছিল, এটা হচ্ছে কি, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, ওকে। তাহলে যেই ভ্যারিয়েবল গুলো ছিল, সেই ভ্যারিয়েবলগুলোর পাওয়ারটা 1 থাকবে। তার মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেইগুলো দিয়ে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করছি, তাদের প্রত্যেকের পাওয়ারটা 1 থাকতে হবে। মানে প্রথমে যদি আমি এটাকে dny dxn বলি, n তো ডেরিভেটিভটা আমি সবার ফার্স্টে লিখেছি, তারপর কি থাকবে? dn-1 y dxn-1 এক কমানো। এভাবে লাস্টে গিয়ে কি থাকবে রে? d স্কয়ার y dx স্কয়ার, তারপর থাকবে dy dx, তারপর থাকবে y ইকুয়ালস টু সাম ফাংশন অফ x। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দিয়ে আমরা যে প্রপার্টি গুলো তৈরি করেছি,
সেই প্রত্যেকটা প্রপার্টির পাওয়ার কিন্তু হবে 1। আইডিয়াটা পেলাম কোথা থেকে? এই লিনিয়ার ইকুয়েশন থেকে। এখানে ভ্যারিয়েবলের পাওয়ারগুলো 1 থাকে, আর এখানে ভ্যারিয়েবল ছাড়া যে প্রপার্টিগুলো আছে সেই প্রত্যেকটা প্রপার্টির পাওয়ার কিন্তু 1 থাকবে, বিকজ এটা লিনিয়ার। ওই লিনিয়ারের আইডিয়াটা এখানে আনার চেষ্টা করেছি আমি। ডেফিনেশনটা কেন এভাবে দিয়েছে সেটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, ডেফিনেশনটা যেটা আইডিয়া থেকে এসছে সেই আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করছি এখানে। ক্লিয়ার তো? তাহলে এখানে প্রত্যেকের পাওয়ারটা 1 থাকবে। এবার দেখ, লিনিয়ার ইকুয়েশন তৈরি করার সময় এই ডিপেন্ডেন্ট বা সাপোজ আমি বললাম যে 2x 3y 5, ঠিক আছে? ওকে, তাহলে এই লিনিয়ার ইকুয়েশনটায় তো এই ভ্যারিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট থাকে, তাই তো? মাথায় রাখবি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভ্যারিয়েবলের ভ্যারিয়েবল না, এই যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলোর কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট হতেও পারে, আবার কনস্ট্যান্ট নাও হতে পারে। এখানে যেমন ভ্যারিয়েবল গুলো যে কোএফিসিয়েন্ট গুলো যেমন কনস্ট্যান্ট হবেই হবে, বাট এখানে যে প্রপার্টি গুলো আছে ভ্যারিয়েবল তো আছে, তার সাথে যে ডেরিভেটিভ গুলো আছে তার কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট হতেও পারে নাও হতে পারে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে খুব ভালো, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমাদের ডেফিনেশন বলছে যে ওই কোএফিসিয়েন্ট গুলোকে ফাংশন অফ এক্স হতে হবে only। মানে আমি যদি বলি যে dny dxn এর কোএফিসিয়েন্টটা হচ্ছে f0x, মানে কি ফাংশন অফ এক্স এখানে বলতে যাচ্ছি। সেকেন্ডটা মাঝখানে প্লাস দিচ্ছি, সেকেন্ড যেটা আছে ওটাকে বললাম হচ্ছে f1x। এটাকে একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি, ঠিক আছে? এটা হচ্ছে f0x, এটা হচ্ছে f1x, পয়েন্ট f2x। এবার লাস্টেরটা একদম লাস্টে y আছে, yটা কি হবে? fnx হবে না? তার আগে কি ছিল? তার আগে ছিল হচ্ছে dy dx। তাহলে তার কোএফিসিয়েন্টটা কি হবে? তার কোএফিসিয়েন্টটা fn-1x হবে না? ঠিক আছে, এর আগে d2/dx2 ছিল। যাই থাকুক, ওর কোএফিসিয়েন্টটা ফাংশন অফ x হবে অথবা কনস্ট্যান্ট হবে, আর ইকুয়াল টু ডান দিকে fx হবে, ফাংশন অফ x হবে। তাহলে লিনিয়ারের আইডিয়াটা নিয়েছে, আইডিয়াটা নিয়ে প্রত্যেকটা প্রপার্টির প্রত্যেকটা ডেরিভেটিভের পাওয়ারটা 1 রেখেছে, এন্ড কোএফিসিয়েন্ট গুলো হয় ফাংশন অফ x থাকবে অথবা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই টাইপের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নামটা হচ্ছে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এইটা হচ্ছে সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম। এবার আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। এবার দেখ, আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে ডেফিনেশনটা লিখে দিয়েছি। ডেফিনেশনটা অন্য বইয়ের থেকে আলাদা, বারবার করে বলছি। এটা এস.এল. রস যে বইটা আছে তার ডেফিনেশন। তো ডেফিনেশনটা ভালো করে দেখ, ডেফিনেশনের লাস্টে অবজারভেশন গুলো ভালো করে দেখ, তাহলে বুঝতে পারবি যে কি বলার কথা বলা হয়েছে। কি বলছে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n in the dependent variable y and independent variable x can be expressed in the form। বলে আমি ফর্মটা পুরোপুরি লিখে দিয়েছি। আমি fx আর fnx দিয়ে লিখেছিলাম, আর এখানে fx লিখেছিলাম, সেখানে আমি a আর b দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ডাজন্ট ম্যাটার। এবার দেখ, বলছে যদি অর্ডার n হয় মানে কি dny dxn টাকে থাকতেই হবে। আমি বলেছি dny dxn এর কোএফিসিয়েন্টটা হচ্ছে a0, এই কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট হতে পারে, এই কোএফিসিয়েন্টটা ফাংশন অফ x হতে পারে, এর বাইরে কিছু হবে না, এটা বলেছিলাম তো আমি। তাহলে এটাকে যদি অর্ডার n ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হয় তাহলে এই কোএফিসিয়েন্টের কিন্তু 0 হলে চলবে, বিকজ যদি এটা 0 হয়ে যায় তাহলে কিন্তু n অর্ডার টার্মটাই থাকবে না, n তো ডেরিভেটিভ টার্মটাই থাকবে না। তাহলে কিসের n অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? তাই তো, n অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে dn/dx এর প্রেজেন্ট থাকতেই হবে। তাহলে কি a1 a2 এগুলো 0 হতে পারে না? হ্যাঁ হতে পারে। যদি a1 টা 0 হয়ে যায় তাহলে dn-1/dx এর -1 থাকবে, যা আসে না, এটা তো আছে, এটা থাকলে ওটা n অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে এখানে a0 not equals to 0 শিওরলি। নেক্সট, এবার দেখ আমি এখান থেকে অবজারভেশন গুলো কি পাচ্ছি ভালো করে দেখ, যেটা আমি বলছিলাম মুখে মুখে, সেটাই কি বলছিলাম। এক নম্বর দেখ, যেটা বলছিলাম যে এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে আর তাদের যে ডেরিভেটিভ গুলো আছে ওদের পাওয়ারটা কিন্তু 1। কেন? ওই লিনিয়ারের আইডিয়াটা নিয়েছে, লিনিয়ারে ভেরিয়েবলের পাওয়ার গুলো 1 হয়, আর এখানে ভেরিয়েবলের জায়গায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড তার ডেরিভেটিভ গুলো আছে, তো ওদের পাওয়ার গুলো 1 হবে। এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন। যাই হোক, তাহলে and its various derivative occurs to the first degree only, dependent variable or the various derivative
ফার্স্ট ডিগ্রি অনলি। 2 নম্বর দেখ, যেটা ভালো করে বুঝতে হবে যে একটা এই 2 আর 3 নম্বর যে অবজারভেশনটা আছে সেটা দেখেই তুই প্রত্যেকটা ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারবি এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যাই হোক, এবার দেখ সেকেন্ডটা কি বলেছে, বলছে নো প্রোডাক্ট অফ y and its derivative are present। মানে এখানে যে আলাদা আলাদা, এখানে আলাদা আলাদা টার্মগুলো কি, কার উপর ভিত্তি করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়, y dy dx dny dxn -1 dny dxn। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড তার যে ডেরিভেটিভ গুলো আছে এদের উপর ডিপেন্ড করে এরা আছে বলেই ওই ইকুয়েশনটাকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, নাহলে বলতে পারতাম না। বলছে এই যে ডিফারেন্ট ডেরিভেটিভ এন্ড ভেরিয়েবল গুলো আছে তাদের প্রোডাক্টটা কিন্তু মানে সাপোজ y * dy dx বা y * dn - 1 y dxn -1 বা dny dxn * dn - 1 y dxn -1, এই প্রোডাক্ট গুলো কোনো টার্মেই থাকতে পারবে না, তাহলে কিন্তু ওটাকে আমি ডিফারেনশিয়াল মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না। একটা एग्जांपल এক্ষুনি দেখাবো, চিন্তা ঠিক আছে, ওকে। এটা অবশ্যই লিখে নিবি। আর 3 নম্বর দেখ, নো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ y and its derivative are present। তোরা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে অনেকেই জানিস না, এটা আমি বুঝিয়ে দেবো, চিন্তা ঠিক আছে, ওকে এক্ষুনি বলছি। এবার দেখ 2 নম্বর আর 3 নম্বর অবজারভেশনটাই কিন্তু আমাদের মেইনলি এখানে ভাবতে হবে এটা কি বলতে চেয়েছে। তাহলে একটু আমি একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিই। 2 নম্বরের জন্য আমি একটা एग्जांपल দেখাচ্ছি। কি एग्जांपल দেখাবো 2 নম্বরের জন্য? যদি আমি এটা বলি যে এটা কি dy dx y dy dx প্লাস y dy dx প্লাস y equals to x, y dy dx plus y equals to x, এটা কি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? आंसर হবে না, বিকজ y আর dy dx এই দুটো টার্মের প্রোডাক্টটা কিন্তু একটা টার্মের প্রেজেন্ট আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই দুটোর প্রোডাক্টে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা টার্মের প্রেজেন্ট আছে। সো এটা কোনোদিনই এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে কোনোদিন ডেরিভেটিভ সাপোজ আমি এটা যদি বলি যে dy dx সরি d স্কয়ার বাই dx স্কয়ার dy dx প্লাস xy ইকুয়ালস টু x স্কয়ার, এটাও তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না, বিকজ ওদের যে যত হবে সেকেন্ড অর্ডার এন্ড ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের প্রোডাক্টটা কিন্তু একটা নামের প্রেজেন্ট আছে, সেটা ধরা যাবে না। এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা আছে, এখানে কিন্তু কোনো টার্ম এরকম নেই যেখানে যেই টার্মগুলো দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়েছে তাদের প্রোডাক্টগুলো প্রেজেন্ট আছে এখানে। ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে 2 নম্বরটা বুঝতে পেরে গেলি কি বলার চেষ্টা করছে। এবার তোদের সুবিধার জন্য আমি ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে বলি। আচ্ছা যখন বলছি বলেই দিই, এটা তোদের 6 সেমিস্টারে, 3rd সেমিস্টারে চলছে, 4th সেমিস্টারে তোদের আমি অ্যাপ্লাই পড়াবো, ঠিক আছে, পুরোপুরি অ্যাপ্লাই, পুরো ফিজিক্স। তারপর যখন আবার 5th সেমিস্টারে পড়াবো, আবার 6th সেমিস্টারে পড়াবো, 6th সেমিস্টারে পড়াবো আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস। সেই নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়াতে গিয়ে আমি ট্রান্সেন্ডেন্টাল, এখানে ফাংশন বলেছে তো, আমি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো যাই হোক, এখন থেকেই জেনে রাখতে হলে বোধহয় বুঝতে সুবিধা হবে। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলার আগে আমি 2 টাইপের ইকুয়েশনের কথা বলছি, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা ফাংশন বলি, ঠিক আছে, আর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, ওকে, এই দুটোর মধ্যে তফাৎ কি? আচ্ছা ইকুয়েশন বললে বোধহয় তোরা ভালো করে বুঝতে পারতিস। আচ্ছা ইকুয়েশনের কি থাকে আর ফাংশনের কি থাকে? ইকুয়েশনের থাকে রুট আর ফাংশনের থাকে কি জিরোস। তুই যদি ভালো করে খেয়াল করিস, ইকুয়েশনের রুট থাকে আর ফাংশনের থাকে কি জিরোস, খুব একটা পার্থক্য নেই কিন্তু, ঠিক আছে। একটা ফাংশনের জিরোস কাকে বলবো? খুবই ইজি, তাই না? fx ফাংশনের জিরোস কাকে বলবো? সাপোজ যদি x = আলফার জন্য f আলফাটা হয়ে যায় 0, তাহলে কিন্তু x = আলফাটা হচ্ছে fx এর 0। আর যদি fx = 0 একটা ইকুয়েশন হয়, সেখান থেকে যদি x = আলফা বের হয়, x = আলফাটা হচ্ছে fx = 0 রুট। তাহলে অন্য যদি আমি fx এর কথা বলতে যাই, তাহলে যেই x এর জন্য fx টা 0 হয়ে যায়, সেই x টা হচ্ছে সেই fx এর জিরোস। আর fx = 0 একটা ইকুয়েশন আছে,
সেই ইকুয়েশনটাকে যেই এক্স স্যাটিসফাই করে বা সেই ইকুয়েশন থেকে যেই এক্স এর ভ্যালু বেরোবে সেটাকে বলি আমি কি সেই ইকুয়েশনটার রুট। তাহলে এটাই পার্থক্য। আমি ফাংশনকে ইকুয়েশনে কনভার্ট করে দিলে আমি যদি এখানে ফাংশনের জায়গায় ইকুয়েশন লিখতাম তাহলে আমি এখানে fx = 0 লিখতাম, আর ফাংশন আছে বলে আমি fx লিখব। ঠিক আছে, ওকে যাই। তাহলে এবার দেখ অ্যালজেব্রিক ইকুয়েশন ফাংশন মানে কি বলতো? a function which has finite number of zeros। যেই ইকুয়েশনে ফাইনাইট নাম্বার অফ জিরোস থাকে সেই ইকুয়েশনটাকে আমরা বলি, সরি সেই ফাংশনে ফাইনাইট নাম্বার অফ জিরোস থাকে সেই ফাংশনটাকে আমরা বলি অ্যালজেব্রিক ফাংশন। বা যেই ইকুয়েশনে ফাইনাইট নাম্বার অফ রুটস থাকে সেই ইকুয়েশনটাকে আমরা বলি কি অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? তাহলে অ্যালজেব্রিক ফাংশন আর অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? যে ইকুয়েশনে ফাইনাইট নাম্বার অফ রুট থাকে, যে ইকুয়েশনে ফাইনাইট নাম্বার অফ জিরোস থাকে তাকে আমরা বলি অ্যালজেব্রিক ফাংশন। যে ইকুয়েশনে বা আমি যদি ফাংশন না বলি ইকুয়েশন বলি, অ্যালজেব্রিক ইকুয়েশন বলি, তাহলে যে ইকুয়েশনে ফাইনাইট নাম্বার অফ রুটস থাকে সেটা হচ্ছে কি অ্যালজেব্রিক তোর ইকুয়েশন। ঠিক আছে, একটা एग्जांपल দিই। x² - 6x + 5 এটাকে আমি fx বলছি। ঠিক আছে, এই ফাংশনটার কটা জিরো আছে? কি করবি? যেই যেই x এর জন্য fx টা 0 হয়ে যাবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি x = 2 আর x = 3 এর জন্য fx টা 0 হয়ে যাবে, মানে f2 টাও 0 হবে আবার f3 টাও 0 হবে। তাহলে x = 2, 3 টা হচ্ছে এই ফাংশনটার জিরোস। তাহলে তাহলে এই যে ফাংশনটা আমি নিয়েছি সেই ফাংশনটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন। এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের एग्जांपल পলিটিক ভেক্টরস। তাহলে x = 2 আর x = 3 হচ্ছে এই ফাংশনটার রুট, সরি জিরোস, বিকজ এই দুটো ভ্যালুর জন্য ফাংশনটার ভ্যালু 0 হয়েছে। সো এই যে ফাংশনটা আমি চয়েস করেছি ওটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তুই দেখে নিস, তুই পলিনোমিয়াল ফাংশন ছাড়া তুই আর কোনো ফাংশনের ফাইনাইট নাম্বার অফ জিরোস পাবি না, কোনোদিন পাবি না। তাই জন্য অ্যালজেব্রিক ফাংশনের আরেক নাম হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। অ্যালজেব্রিক ফাংশনস আর মোস্টলি পলিনোমিয়াল। ঠিক আছে, ওকে যাই হোক, তাহলে অ্যালজেব্রিক ফাংশন কাকে বলে সেটা বুঝতে পেরেছিস। ওকে, এবার ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে কি জানিস তো? ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে হচ্ছে লাইক এর ঠিক অপোজিটটা। এখানে ফাইনাইট নাম্বার অফ রুটস আছে, তাহলে একটা ফাংশনকে a function which has, এখানে ফাইনাইট নাম্বার অফ জিরোস আছে, which has no or infinite number of zeros, a function which has no or infinite number of zeros, মানে যেই ফাংশনের কোনো জিরোস নেই, এরকম ফাংশন আছে পৃথিবীতে, চিন্তা করিস না। তাহলে যেই ফাংশনের কোনো জিরোস নেই অথবা ইনফাইনাইট নাম্বার অফ জিরোস আছে, তাহলে সেই ফাংশনকে আমরা কি বলবো? ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। একটা एग्जांपल নিয়ে দেখি, एग्जांपल আমি বলছি, একটা एग्जांपल দেব হচ্ছে তো নো জিরোস, একটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ জিরোস। দেখ fx = 1/x, কোন রিয়েল নাম্বার কি এরকম আছে? কোন রিয়েল নাম্বার x আছে যার জন্য 1/x টা 0 হয়ে যাবে? না, একমাত্র x = যদি ইনফিনিটি বসাস তাহলেই কিন্তু fx টা 0 আসতে পারে। এটা কি কোনো রিয়েল নাম্বার? না। সো এমন কোনো ফাইনাইট রিয়েল নাম্বার নেই যার জন্য এই fx টা 0 হচ্ছে, তার মানে it has no zeros, that is 1/x is a transcendental, এটাকে বক্স করে দিলাম, 1/x is a transcendental function। ওকে, এবার এমন একটা ফাংশন বলি যার ইনফাইনাইট নাম্বার অফ জিরোস আছে, ওটাও কি ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হবে? একটা एग्जांपल চোখের সামনে আমরা ভাসছে, একটু ভেবে নেওয়ার চেষ্টা করি। ইনফাইনাইট নাম্বার অফ জিরোস, হ্যাঁ এটা আমি
আমি fx equals to sin x বলি, x এর কোন কোন ভ্যালুর জন্য sin x টা 0 হবে? ভালো করে ভাব জিনিসটা। আচ্ছা sin x 0 হয়, sin x যদি 0 হয় তাহলে x equals to n পাই হয় না, যেখানে n টা হচ্ছে তোর ইন্টিজার। ছোটবেলায় জেনারেল সলিউশনে পড়ে এসেছিস তো। তাহলে sin x equals to 0 তে হলে x equals to n পাই হয়, তার মানে কি বলতে পারি x যদি n পাই হয়ে যায় যেখানে n টা হচ্ছে ইন্টিজার, তখনই কিন্তু sin x টা 0 হবে। মানে আমি বলতে পারছি এখান থেকে যে x equals to, আচ্ছা এরকম ভাবে না লিখে f n পাই equals to 0, যেখানে n টা হচ্ছে ইন্টিজার, সো n পাই are zeros of sin x where n belongs to integer। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি n পাই গুলো হচ্ছে zeros of sin x, এখানে কটা n পাই আছে? ইনফাইনাইট নাম্বার অফ n পাই আছে, বিকজ n টা কিন্তু ইন্টিজার। ইন্টিজারের সেটটা একটা কাউন্টেবল ইনফাইনাইট সেট না? তাহলে সব কটা n এর জন্য, মানে ইন্টিজারের যত রকমের ইন্টিজার আছে সব রকমের ইন্টিজারের জন্য n পাইটা তোর জিরোস হবে, কার sin x এর জিরোস হবে। তাহলে এখানে কতগুলো জিরো আছে? এখানে ইনফাইনাইট নাম্বার অফ জিরোস আছে। তাহলে sin x টা কি একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তাহলে এটা বলতে চাইছে যে no transcendental function of y and its derivative are present। ফাংশন অফ y মানে এখানে এটা কি, এটা হচ্ছে তোর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাট, তাই তো? এই পারলে অ্যালজেব্রিক ফাংশন, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন লিখে রাখ, এক্সাম্পল গুলো লিখে রাখ, এন্ড তোর এটাও লিখে রাখ। বারবার করে বলছি এই পিডিএফ দেওয়ার থেকে কিন্তু বারবার করে বলছি লিখে রাখাটা সবথেকে বেশি বেটার, ওকে? তাহলে দেখি জিনিসটা, তাহলে কোনটা যদি এরকম 3 নম্বরের জন্য দেখাই, ফর observation 3 এইটা কিরকম হতে পারে জিনিসটা, এরকম হতে পারে d স্কয়ার বাই dx স্কয়ার প্লাস x dy dx। এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, এখানে কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্ট, এখানে dy dx এর কোএফিশিয়েন্টটা কি ফাংশন অফ x বলেছিল সেটাও আছে, প্লাস x sin y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। dy dx এর পরে y থাকার কথা, y নেই, y এর জায়গায় কি আছে? y এর একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন আছে। এখানে যদি sin x না নেই, cos x টা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, tan x টা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। যেই ফাংশনের ইনফাইনাইট নাম্বার অফ জিরোস অথবা নো জিরোস থাকে সেই ফাংশনকে আমাদের কি বলা হয়? এটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তাহলে এখানে আমি অ্যারো দিয়ে বলতে পারি এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তাহলে এটা কি নট এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, নট এ এলডিএ, বিকজ এখানে y এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশনটা প্রেজেন্ট আছে। ঠিক আছে, ওকে? আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কেন? বিকজ এই ফাংশনটার ইনফাইনাইট নাম্বার অফ রুটস। আর কি আছে? একটা एग्जांपल নিচ্ছি, প্লাস sin x dy dx। দেখ x এর এরকম মানে কিন্তু যে x এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকতে পারবে না, গুলিয়ে ফেলিস না ভাই। আবার এখানে একবারের জন্য বলিনি যে x এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না, এখানে x এর যে কোনো ফাংশন থাকতে পারে, বলছে y বা তার ডেরিভেটিভের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে। মানে আমি যদি বলি sin x cos dy dx, এটা থাকা চলবে না, বিকজ এটা dy dx এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তুই y এরও ট্রান্সেন্ডেন্টাল ফাংশন রাখতে পারবি না, আবার তার ডেরিভেটিভেরও ট্রান্সেন্ডেন্টাল ফাংশন রাখতে পারবি না। এটা কিন্তু হচ্ছে dy dx এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো যদি এরকমও থাকে তাহলেও কিন্তু হবে না। তাহলে sin x dy dx বললাম। এবার এখানে আমি x বাই y লিখছি ইকুয়ালস টু কি cos x। এবার দেখ x এর সাথে y মাল্টিপ্লাই থাকার কথা, এখানে 1 বাই y আছে,
ওয়ান বাই ওয়াইটা কি রে? ওয়ান বাই ওয়াই হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। কেন? বিকজ ওয়ান বাই ওয়াই এর কোনো জিরোস নেই, তাহলে এখানে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন রাখা যাবে না, তাহলে এটাও কিন্তু একটা নট এ এল ডি ই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? এবার আমি কটা এক্সাম্পল দিতে চাই, যেই এক্সাম্পল গুলো হচ্ছে বলবি আমাকে যে কোনটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোনটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখি এই দুটো তো হয়ে গেল নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার দেখি ডি কিউব বাই ডিএক্স কিউব প্লাস cos টু দি পাওয়ার 4x d স্কয়ার বাই dx স্কয়ার প্লাস 1 বাই x ইনটু dy dx প্লাস 2y ইকুয়ালস টু রুট x। এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? দেখ না ফরম্যাটটা একবার দেখ না। d কিউব বাই dx কিউব পাওয়ারটা 1, কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্ট, মিললো। d স্কয়ার বাই dx স্কয়ার পাওয়ারটা 1, কোএফিশিয়েন্টটা ফাংশন অফ x, মিললো। dy dx পাওয়ারটা 1, কোএফিশিয়েন্টটা কি ফাংশন অফ x, মিললো। y পাওয়ারটা 1, কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্ট, মিলে গেছে। ডান দিকে ফাংশন অফ x এর কথা রুট x আছে, মিলে গেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? আমি একটা পিডিএফ পাঠাবো, সেই পিডিএফ থেকে তোরা দেখবো। আচ্ছা যদি এরকম বলতাম ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার আর হোল স্কয়ার dy dx প্লাস y ইকুয়ালস টু 3, এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? না। কেন না? বিকজ এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাওয়ারটা 2, লিনিয়ার মানে এই ডেরিভেটিভ গুলোর পাওয়ারটা 1 থাকবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? আচ্ছা এবার কটা আমি অঙ্ক দিয়ে দেবো, কটা আমি একটা পেজের ছবি তুলে পাঠাচ্ছি, সেই পেজের ছবিতে অনেকগুলো অঙ্ক আছে। আমি মেনলি মাইটি কোড ফলো করবো অ্যান্ড সাবলে এল রস, এই রসের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখ। তোদের বিদেশি বই পড়ার অভ্যাস নেই আমি জানি, ভয় পাস না। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বইটা হচ্ছে ভগবানের বই, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এইটা কিন্তু আমি সলভ করাবো। অনেক রকমের এক্সট্রা জিনিস আছে, যে এক্সট্রা জিনিস হয়তো তোদের আমাদের সেমিস্টারে আসবে না, তবুও আমাদের জ্যাম বা বিভিন্ন আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই বইটা খুব হেল্পফুল। তাহলে এমন কিছু কিছু টার্ম আছে যেগুলো কিন্তু আমার করাতেই হবে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে এই বইটা কিন্তু আমি ফলো করবো মাঝে মাঝে, অ্যান্ড আমি এই বইটা করাবো মাইতি ঘোষ। এই বইটাও কিন্তু মেনলি এই বইটা সলভ করবি, ঠিক আছে? এই বইটা সব অঙ্ক করার পরে তারপর এই বইটা আমি অঙ্কগুলো করাবো, চিন্তা নেই। ওকে।